একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে, আর জানি হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন। গিয়েছে যে শান হিম ঘরে, অথবা সান্ত্বনা পেতে দেরি হবে কিছুকাল। পৃথিবীর এই মাঠখানি ভুলিতে বিলম্ব হবে কিছুদিন। এ মাঠের কয়েকটি শালিকের তরে আশ্চর্য আর বিস্ময়ে আমি চেয়ে রব কিছুকাল অন্ধকার বিছানার কোলে। আর সে সোনালি চিল ডানা মেলে দূর থেকে আজও কি মাঠের কুয়াশায় ভেসে আসে? সেই ন্যাড়া অম্বনের পানে আজও চলে যায় সন্ধ্যা সোনার মতো হলে। ধানের নরম শীষে মেঠো ইঁদুরের চোখ নক্ষত্রের দিকে আজও চায় সন্ধ্যা হলে। একদিন কুয়াশার এই মাঠে, জীবনানন্দ দাশ। বরাবরই উপমার কবি বলি আমরা তাকে, কারণ উপমায় জীবনানন্দ দাশ সবসময় ছিলেন সিদ্ধহস্ত। তাকে দিয়ে শুরু করছি আজকের কেওয়া স্টিল সকাল 24। আজ সোমবার 8 পৌষ 1431 বঙ্গাব্দ, 23 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুফা মোহনা। আজকে ওয়েস্টিল সকাল 24-এ শুরুতেই আমরা দেখব গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য, আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। গেল 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.6 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.7 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.7 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 26.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 27.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.4 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে 30.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর মাস, অনুমান অনুযায়ী শীত খানিকটা কম পড়লেও শহরগুলোতে সকাল এবং রাতের সময়টায় কুয়াশার আধিক্য দেখা যায়। শীত আর ঘন কুয়াশায় জনজীবন কিন্তু অনেকটাই এখন বিপর্যস্ত। ঘন কুয়াশায় অনিরাপদ হয়ে উঠছে সড়ক, মহাসড়কগুলো। এতে বাড়ছে দুর্ঘটনা এবং প্রাণহানি। এই সম্পর্কে আরও জানবো, সিরাজগঞ্জ থেকে যুক্ত করছি হীরক গুনকে। হীরক, শুভ সকাল আপনাকে। 8টার খানিকটা বেশি বাজে, এখনও মহাসড়কে প্রচুর কুয়াশা দেখতে পাচ্ছে এবং এই কুয়াশার কারণেই কিন্তু দুর্ঘটনাগুলো প্রতি বছর শীতের এই সময়টায় ঘটে থাকে। এখন সিরাজগঞ্জের যে মহাসড়ক, সেখানে সেরকম দুর্ঘটনার ঘটার সম্ভাবনা কতটুকু, সেরকম ঘটনা ঘটেছে কিনা, আর যেসব মানুষজন বিপর্যস্ত জীবনযাপন করছেন তারা কারা? শুভ সকাল আপনাকেও। সিরাজগঞ্জ কিন্তু ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে এবং শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু ঘন কুয়াশা সেটি কিন্তু পড়ছে। আজকে আমরা রয়েছি একটু মহাসড়কে, সেই উত্তরবঙ্গ মহাসড়ক। যদি আপনাদের একটু দেখাই, আপনি দেখতে পাবেন যে আজকে ভোর থেকেই কিন্তু এই মহাসড়কে ঘন কুয়াশা পড়েছে, যে কারণে কিন্তু এই মহাসড়ক দিয়ে যানবাহনগুলো তারা কিন্তু স্বাভাবিক যে
যে গতি, সেই গতিতে কিন্তু তারা চলাচল করতে পারছে না, কারণ খুব কাছের জিনিসও কিন্তু আজকে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, যে কারণে কিন্তু চালকরা তাদের হেডলাইট জ্বালিয়ে কিন্তু মহাসড়কে চলাচল করতে হচ্ছে, যে কারণে কিন্তু এই শীত মৌসুম আসলে যে ঘন কুয়াশা পড়ার কারণে এই মহাসড়কগুলো কিন্তু আসলে অনেকটাই অনিরাপদ হয়ে ওঠে, কারণ এই ঘন কুয়াশায় কিন্তু দেখেছি যে আমরা প্রতি বছরও কিন্তু এই মহাসড়কে অনেক দুর্ঘটনা ঘটে, যে কারণে কিন্তু আমরা দেখেছি যে আজকে ভোর থেকেই সিরাজগঞ্জে কিন্তু ঘন কুয়াশা রয়েছে। বিশেষ করে আমরা যে মহাসড়কটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটি যানবাহনগুলো কিন্তু তাদের যে হেডলাইট জ্বালিয়ে তাদের আজকে দিনের বেলায় কিন্তু তাদের চলাচল করতে হচ্ছে। ঠিক এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর পশ্চিম এবং দক্ষিণবঙ্গের প্রায় 22টি জেলার যানবাহন চলাচল করে, যে কারণে এই ব্যস্ততম মহাসড়কে আজকে সকালেও কিন্তু দেখেছি যে ঘন কুয়াশা, যে কারণে যানবাহন চলাচল কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটছে। এবং শীতের তীব্রতার কথা যদি বলি, যে গতকাল থেকে কিন্তু আজকে শীতের যেটি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সেটি কিন্তু আজকে 11.9 ডিগ্রি সেলসিয়াস। আমরা সকালেই আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে ধীরে ধীরে কিন্তু যে তাপমাত্রা সর্বনিম্ন দিকে কিন্তু আসলে নেমে আসছে, যে কারণে কিন্তু মানুষের যেটি স্বাভাবিক জনজীবন সেটি কিন্তু আসলে বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং আজকে কিন্তু হিমেল হাওয়াও রয়েছে, যে কারণে শীতে কিন্তু মানুষের একটি অনেকটাই কাহিল হয়ে পড়েছে এই যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে। তাসনুবা। হিরক, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবং সেই সাথে বলতে চাই, যেহেতু এটি প্রাকৃতিক একটি ঘটনা, সেখানে মানুষের কোনো হাত নেই, তাই আমরা শুধু প্রত্যাশাই করতে পারি যে এই সমস্যার সাথে মানুষ নিজেকে মানিয়ে নেবে। সড়কের পরিস্থিতি জানছিলাম, স্থলপথের সাথে সাথে নদী পথেও এই সময় ঘটে দুর্ঘটনা। ঘন কুয়াশার কারণে পরশুও চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। নদীপথের পরিস্থিতি জানাবো, চাঁদপুর থেকে যুক্ত করছে সহকর্মী আল ইমরান শোভনকে। শোভন, শুভ সকাল আপনাকে। কিন্তু যেই ঘটনাটি দিয়ে শুরু করতে চাই, এটা আসলে কতখানি শুভ সেটি আসলে ভাববার বিষয়। এই যে লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হলো ঘন কুয়াশার কারণে, এখনও কিন্তু সেই কুয়াশা কাটেনি। সকালবেলা 8টার খানিকটা বেশি বাজে, কিন্তু এখনও সদরঘাট থেকে শুরু করে বা নদীপথে প্রচণ্ড কুয়াশা, তাতে করে কিন্তু জলপথে বিপর্যয়ের ঘটনা সামনে ঘটলেও ঘটতে পারে। কি অবস্থা আমরা জানতে চাই আপনার কাছ থেকে। কয়েকদিন যাবৎ চাঁদপুরে বেশ ঘন কুয়াশা পরিলক্ষিত হচ্ছে। এই ঘন কুয়াশার কারণে মানুষের জনজীবনে যেমনটি দুর্ভোগ দেখা দিয়েছে, পাশাপাশি বিভিন্ন যানবাহন, যেমন সড়ক পথে, নৌপথে যেসব যানবাহনগুলি চলে সেখানেও নানা ধরনের দুর্ঘটনা দেখা দিচ্ছে। বিশেষ করে চাঁদপুরের মেঘনা নদীতে যেসব যাত্রীবাহী লঞ্চ চলাচল করে, সেসব লঞ্চগুলি নির্ধারিত সময়ের বেশ কিছু পরে তারা গন্তব্যে ফিরছে এবং দুর্ঘটনা ঘটছে। আপনাকে যদি আমি জানাই যে গত শনিবার গভীর রাতে চাঁদপুরের হাইমচুর উপজেলা সীমান্তবর্তী এবং বরিশালের হিজলা এলাকার সীমান্ত এলাকায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি লঞ্চের সামনের দিক বেশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার পরপরই একটি লঞ্চ বরিশাল উদ্দিকে চলে যায় এবং অপর লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এমভি প্রিন্স আওলাদ এবং কীর্তনখোলা, এই দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কুয়াশার কারণে নদীপথে যাতে দুর্ঘটনা না ঘটে এবং লঞ্চ চালকরা যাতে সচেতন থাকে, সেজন্য বিএডব্লিউটি এর পক্ষ থেকে বারবার সচেতন করা হচ্ছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, রাজধানী ঢাকা থেকে রাতে চাঁদপুর উদ্দেশ্যে যেসব লঞ্চগুলি ছেড়ে আসে সেগুলি নির্ধারিত সময়ের 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে তা ঘাটে এসে ভিড়ছে। লঞ্চ চালক এবং যাত্রীরা জানিয়েছেন মাঝ নদীতে ব্যাপক ঘন কুয়াশা থাকার কারণে লঞ্চগুলি রাতে ধীরগতিতে চলে এবং সতর্কতা অবলম্বনের চেষ্টা করে। আর বিশেষ করে চাঁদপুর এবং বরিশালের যে নৌ রুট রয়েছে, এখানে বিশেষ করে শীত মৌসুমে বিভিন্ন ডুবোচরের কারণে লঞ্চগুলি বিভিন্ন সময় প্রায় সময় গতিপথ হারায়। তারা ধীরগতি সহ বিভিন্ন পন্থা অবলম্বন করলেও দেখা যাচ্ছে প্রায় সময় তাদের একটি লঞ্চের সাথে আরেকটি লঞ্চের সাথে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। তো এই ব্যাপারে চাঁদপুর বিআরডব্লিউ কর্তৃপক্ষ তারা বারবার সতর্কতা থাকার জন্য বলছেন। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর।
শোভন, অসংখ্য ধন্যবাদ। আশা করছি ঘন কুয়াশা কেটে যাবে এবং সেই সাথে মানুষের যে বিপর্যয়ের সময়টা সেটাও হয়তো বা খুব দ্রুতই সমাধান সম্ভব হবে। ছিলাম আমরা চাঁদপুরে, যুক্ত ছিলেন আমাদের সঙ্গে আলী ইমরান শোভন এবং জানছিলাম নদীপথের খবরাখবর ঘন কুয়াশার কারণে সেখানকার পরিস্থিতি কি। চলে যাচ্ছি পরবর্তী আয়োজনে। শুভ জন্মদিন তাদেরকে আজকের দিনে, যাদের জন্মদিন অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় দর্শক, চলুন জানবো পৃথিবী বিখ্যাত কারা কারা আছেন আজকের দিনে যাদের জন্মদিন। 1971 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের সুরকার, ভাষা সৈনিক, সংস্কৃতিকর্মী ও স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ। 23 ফেব্রুয়ারি 1952 সালে আব্দুল গাফফার চৌধুরী রচিত আমার ভাইয়ের রক্তে রাঙানো শিরোনামের আলোড়ন সৃষ্টিকের গানটিতে সুর সংযোজন করে খ্যাতির শীর্ষে আরোহণ করেন। 1987 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী ম্যারি এলিজাবেথ হার্টম্যান। তিনি তার অভিষেক চলচ্চিত্র আ প্যাচ অব ব্লুয়ে অন্ধতরুণী সেলিনা ডার্সি চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও সেরা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। 1952 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কথা সাহিত্যিক মোহাম্মদ জাফর ইকবাল। তিনি একাধারে বিজ্ঞান কল্পকাহিনী লেখক, কলাম লেখক ও শিক্ষাবিদ। তাঁর লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। 2002 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কানাডীয় অভিনেতা এবং কণ্ঠ অভিনেতা ফিন ওলফহার্ড। তিনি নেটফ্লিক্সের কল্পবিজ্ঞান ধারাবাহিক স্ট্রেঞ্জার থিংস এবং জনপ্রিয় চলচ্চিত্র ইটে অভিনয়ের জন্য পরিচিত। অভিনয়ের পাশাপাশি ওলফহার্ড একজন সঙ্গীতজ্ঞ। আপনারা দেখছেন কেওয়া স্টিল সকাল 24 চ্যানেল 24 পর্দায়। সাথে থাকুন, ফিরছে একটা বিরতির পর। আমন্ত্রণ কেওয়া স্টিল সকাল 24-এ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। শীতের সময়ে ঘন কুয়াশা সম্পর্কে স্থলপথ এবং জলপথের খবরাখবর জানাচ্ছিলাম। এবারে জনজীবন সম্পর্কে জানাবো উত্তরবঙ্গের। কুড়িগ্রাম অঞ্চলে শীত কেমন পড়েছে এবং সেখানে মানুষের জীবন কিভাবে তারা যাপন করছেন সেটাই জানবো। গোলাম মাওলা সিরাজ যুক্ত হয়েছেন আমাদের সাথে। সিরাজ, শুভ সকাল আপনাকে। উত্তরবঙ্গের সবসময় শীতের প্রকোপটা শীতের সময় বেশি থাকে। কুড়িগ্রামে এখন শীত কেমন এবং সেখানকার মানুষ কিভাবে শীত যাপন করছেন এবং উদযাপন করছেন? তাসনুভা, শুভ সকাল। আজকে কিন্তু সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। এই গেল সপ্তাহ ধরেই কিন্তু 10 থেকে 16 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে। এর মধ্যে আজকের যেমন সকালে যেমন রোদ উঠেছে, একই সাথে কিন্তু উত্তরের যে হিমেল হাওয়া সেটারও উপস্থিতি রয়েছে কিন্তু আজকের এই শীতের সকালে। সবকিছু মিলে ঠান্ডাটা কিন্তু অন্যান্য দিনের চেয়ে আজকে একটু বেশি, এবং স্থানীয় আবহাওয়া যেটা বলছে যে আগামী 2-3 দিন আরও কিন্তু তাপমাত্রা কমতে পারে। তো সবকিছু মিলে এই যে শীতের দিনে যে উত্তরাঞ্চলের মানুষ, বিশেষ করে কুড়িগ্রামের যে চরাঞ্চলের মানুষ রয়েছে, এই চরাঞ্চলের মানুষগুলো কিন্তু একটু দুর্ভোগের মধ্যেই পড়ে গেছে। বিশেষ করে যারা একেবারে মাঠে কাজ করে, কারণ এখন তো কাজের সময়, কেউ কেউ হচ্ছে যে এখনো ধান কাটামারি চলছে, কোথাও বিশেষ করে শীতকালীন সবজির পরিচর্যা কিন্তু চলছে এখন। এই সময়গুলোতে মানুষ আগে যে সকালবেলা একদম উঠেই যে কাজে বের হতো, সেই সময়টা কিন্তু মানুষ একটু পরিবর্তন করে নিয়েছে। একটু আগে দেখা যেত 6টা বা 6:30 7টার মধ্যে যে কৃষকরা বা সেই সব লোকজন কিন্তু মাঠে কাজ করতে যেত, তারা কিন্তু এখন যাচ্ছে 9টার পরে বা 8টা 8:30টার পরে। এই যে মানুষের জীবনের কিন্তু একটু কাজকর্মের কিন্তু সময়ের একটু পরিবর্তন তারা নিয়ে এসেছেন সবকিছু মিলে। আর একেবারে চরাঞ্চলের যে মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা বলছে যে বিশেষ করে রাতের যে কুয়াশার যে তীব্রতা থাকে, ঠান্ডার যে তীব্রতা থাকে, এটি কিন্তু মানুষকে খুব একটা দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে সবকিছু মিলে। আর রাস্তাঘাটে কিন্তু প্রত্যেক দিন কিন্তু সকালবেলা কুয়াশা দেখা যাচ্ছে না, কোনো কোনো দিন কিন্তু দুপুর পর্যন্ত কুয়াশা থাকছে সড়কে। তখন কিন্তু যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সবকিছু মিলে মানুষের জীবনের কিন্তু একটা ছন্দপতন এনে দিয়েছে এই শীতের ঠান্ডা এবং কুয়াশা সব। আর এদিকে জেলা প্রশাসন যেটা জানিয়েছে যে এখন পর্যন্ত প্রায় জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা
উত্তরবঙ্গের কুড়িগ্রামে ছিলাম, সেখানে শীত সম্পর্কে জানছিলাম। শহুরে অঞ্চলের শীত যদিও পিঠাপুলির উৎসব বলেই খ্যাত হয়ে থাকে, কিন্তু প্রান্তিক কৃষকদের কাছে শীত কিন্তু অনেকটা ভাববারও বিষয়। চলে যাচ্ছি পরবর্তী আয়োজনে। কোকপিটে সবজির চারা উৎপাদন করে লাভবান হচ্ছেন বগুড়ার চাষিরা। তারা বলছেন সার কীটনাশক কম লাগার পাশাপাশি ফলনও আসছে দ্রুত। কোকোপিটের পদ্ধতি ছড়িয়ে দিতে কাজ করছে সংশ্লিষ্টরাও। প্লাস্টিকের ট্রেতে উৎপাদিত হচ্ছে সবজির চারা, নারকেলের ছোবড়া, জৈব সার ও অনুখাদ্যে তৈরি মাধ্যমটির নাম কোকোপিট। মাটির স্পর্শ ছাড়াই চারা উৎপাদনের এই পদ্ধতি দিন দিন জনপ্রিয় হচ্ছে বগুড়ায়। কৃষকরা বলছেন নার্সারির শেডে তাপমাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি মশামাছি ও রোগ জীবাণু প্রতিরোধে ব্যবস্থা থাকায় চারার রোগবালাই নেই বললেই চলে। অল্প জায়গায় অধিক চারা উৎপাদন করা যায়, অপচয় হয় কম। মাটির চারা হয়তো টেনে তোলা লাগে, এই জন্য মাটির চারাটা দেরিতে লেগে ওঠে এবং ইটার হয় কম। আর কোকোপিটের চারার ওই চারার মানে ওইভাবে গাড়া যায়। কোকোপিটের চারাই বর্তমান ভালো হোক, মাটি কম যায়, আর মাটিতে যেটা ফালাই এলে মাটি বেশি যায়। এটা পোকা টোকা চারা বীজের নিচে খাওয়া ফেলা যায় পোক, সেগুলোর জন্য ওইটা চারা ভিয়াতে খেতে নিয়ে এসে মরে যায়, পচে যায়। রোপণের সময় চারা কোনো আঘাত পায় না, দ্রুত বড় হওয়ায় ফলনও পাওয়া যায় সনাতন পদ্ধতির চেয়ে 7 থেকে 10 দিন আগে। আবাদেও খরচ কম, ফলনও বেশি দিচ্ছে, গাছটা অনেক তাড়াতাড়ি মানে অনেক সুন্দর থাকে। খুব বেশি ব্যয়বহুল বললে ভুল হবে। সাধারণ যেভাবে আমরা চারা উৎপাদন করি ঠিক তেমনই, কিন্তু চারাগুলো খুব ভালো হয় এবং খুব লাভজনক হয়। কোকোপিটে চারা উৎপাদন পদ্ধতি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পল্লী উন্নয়ন একাডেমি। বন্যা বা বৃষ্টি বা খরা কোনোটার প্রভাব সেভাবে পড়ে না, কাজেই এই ক্লাইমেট যে ভালনারেবিলিটি এটা কেটে গেলেই কৃষকদের হাতে চারাটা অ্যাভেলেবেল করা যায়। উৎপাদনের যে সময় সেটি একদিকে যেমন সাশ্রয় করতে পারে, তেমনি মানসম্মত চারা ব্যবহারের মাধ্যমে তারা কিন্তু এই ফসলের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি করতে সক্ষম হয়। জেলায় এবার সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা 3 লাখ টনেরও বেশি। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। এদিকে কাতারের আকাশে হয়ে গেল রং বেরঙের নানান ডিজাইনের বেলুনের মেলা। বহুল প্রত্যাশিত কাতার হট এয়ার বেলুন উৎসবের 5ম সংস্কার নিয়ে এবার হাজির হয়েছিল। মনোরম এই উৎসব দেখতে দেশের বিদেশের বহু দর্শনার্থী ভিড় করেন কাতারের মেসাইদে শহরে। পঞ্চম কাতার হট এয়ার বেলুন উৎসবের শেষ দিনে কাতারের মেসাইদ শহরের আকাশ সেজেছিল নানান রঙের বেলুনে। উৎসবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 60 ধরনের বেলুন প্রদর্শন করা হয়। বেলুনগুলোর রং এবং থিম মুগ্ধ করে উৎসবে অংশ নেওয়া দর্শকদের। এবছরের উৎসবটি আরও চমকপ্রদ ছিল। বিগত বছরগুলোর থেকে বেড়েছে বেলুনের সংখ্যা, উৎসবের পরিসর। It's very exciting and we'll be doing flights all throughout the week. এই বেলুন উৎসব আমার জন্য দারুণ রোমাঞ্চের। আজকের বাতাসটা উপভোগ্য ছিল, মানুষেরা বেশ আনন্দ পেয়েছে। বিশ্বকে বেলুন থেকে দেখার এক দারুণ উপায়। সাধারণ বিমান থেকে এর অভিজ্ঞতা বেশ ভিন্ন ও মজার হয়। The flight in the dunes is a very special flight that the pilots like to do. 10 দিনের এই উৎসব শুরু হয় 12 ডিসেম্বর আর শেষ হয় 21 ডিসেম্বর। ইফসিতা জামান, চ্যানেল 24। এবারে সমকাল রাত আমাদের হাতে। দৈনিক সমকালের আজকের যে সংবাদ শিরোনামগুলো সেগুলো জানিয়ে দেব। দৈনিক সমকাল, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। সংবাদ শিরোনাম পড়ছি, বদনাম ঘোচাতে বিএনপি কঠোর, তবু চলছে অপকর্ম। প্রভাবশালীদের ছাড় দিচ্ছে দল, সাজা শুধু তৃণমূলে। উপসচিব পদ ঘিরে নতুন লড়াই ক্যাডারগুলোর। সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের শোডাউন। অন্য ক্যাডারগুলো নিয়েছে কর্মসূচি। রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ, যানজটে দুর্ভোগ।
ইনসার্টে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিতে বলা হচ্ছে ভাতা বৃদ্ধির দাবিতে রোববার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। $300 মিলিয়ন পাচার তদন্তের মুখে হাসিনা জয়। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের মাধ্যমে জানতে পেরেছে কথা দুদক। কেউ নিচ্ছে চাঁদা, পালানো নেতার সম্পত্তিতেও চোখ। সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন নিজ সম্পদের হিসাব দিয়েছেন। গুমের 16 মাস পর ফিরলেন রহমত। র্যাব পরিচয় তুলে নেওয়া হয় বাড়ি থেকে, আটকের পর কয়েক মাস অজ্ঞাত স্থানে, তারপর ভারতের জেলে, শনিবার দেশে পুশব্যাক। চলে যাচ্ছি শেষের পাতায়। সমকালের ট্রাইব্যুনালে হাসিনার বিচারে তোড়জোড়, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা। সেমিনারে জাপানের রাষ্ট্রদূত, কানেক্টিভিটির জন্য ঢাকা দিল্লি বোঝাপড়া জরুরি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 10 গাড়ি সংঘর্ষ, নিহত 1, ঘন কুয়াশায় কারণ। মেঘনায় যাত্রীবাহী 2 লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুর্ঘটনা এড়াতে সকালেও আলো জ্বেলে চলছে গাড়ি। 3 বছরও টেকেনি 300 কোটি টাকার বাঁধ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্মাণ ত্রুটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। ভাঙা বাঁধ মেরামতে আবার 850 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। সবশেষে পড়ছি নাশকতা ও বিস্ফোরক মামলার একটি শিরোনাম দিয়ে। যশোরে আওয়ামী লীগের 167 নেতাকর্মীর আত্মসমর্পণ, আদালত চত্বরে স্লোগান। এ ছিল সমকাল। কেওয়াইসির সকাল 24-এ একেবারে শেষের দিকটায় চলে এসেছি। শক্তি চট্টোপাধ্যায়ের কুয়াশায় কবিতা থেকে কয়েকটি লাইন তুলে ধরছি এবং তাই দিয়ে শেষ করব আজকের কেওয়াইসির সকাল 24। তুমি সঙ্গে নিয়ে এলে চা, কফি বানাবো, কিন্তু তা এখন নয়। উল্টো দিকে বসো, পা দুখানি স্পষ্ট করো, হাতে রাখো হাত, তুমি কাজ করো। কাজ করা সম্ভব এখন? কেনই বা নয়? কাজ ছিল পাথরের নদী, কেমন বহতা শীতে, এত নয় বৃষ্টি সর্বজয়া। গ্রীষ্মের সন্ন্যাস নয়, এত শীতে দুখানি চরণ আমার হাতের মধ্যে নিয়ে নেওয়া পৌষী প্রভাতে। শুভ সকাল আরও একবার।